वंदे मातरम वंदे मातरम कांग्रेस जिंदाबाद जिंदाबाद ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির ৯টি স্থায়ী সমিতি তৃণমূলের দলীয় সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবে পাশ হয়ে ভেঙে গেছে। ২৮-০ ভোটের ব্যবধানে এই অনাস্থা প্রস্তাব পাশ হওয়ায় এলাকায় ব্যাপক রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে, যা তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দলকে ফের সামনে এনেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ঘটনার সূত্রপাত পঞ্চায়েত সমিতি সভাপতি নির্বাচনকে ঘিরে। ২৩ সদস্যের এই পঞ্চায়েত সমিতিতে তৃণমূল এককভাবে ১৭টি আসন পেলেও সভাপতি নির্বাচনের সময় দলের মধ্যে মতবিরোধ দেখা যায়। তৃণমূলের একাংশ কংগ্রেস ও নির্দল প্রার্থীর সমর্থনে বোর্ড গঠন করে এবং সালমা সুলতানা পঞ্চায়েত সমিতি সভাপতি নির্বাচিত হন। অভিযোগ ওঠে, বোর্ড গঠনের পর থেকেই দলীয় সদস্যদের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে। গত ১৬ জুলাই তৃণমূলের ১৫ জন সদস্য কান্দি মহকুমা শাসকের কাছে পঞ্চায়েত সমিতির ৯টি স্থায়ী সমিতির বিরুদ্ধে অনাস্থাপত্র জমা দেন। বুধবার ছিল সেই অনাস্থা প্রস্তাবের ভোটাভুটির দিন, কিন্তু এদিন কোনো ভোটাভুটির প্রয়োজন হয়নি। পঞ্চায়েত সমিতির ৩৬ জন সদস্যের মধ্যে ২৮ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন। ভরতপুর ১ নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা জানান, যেহেতু কোনো প্রতিপক্ষ ছিল না, তাই ভোটাভুটি ছাড়াই অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়। পঞ্চায়েত আইন অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। পঞ্চায়েত সমিতির বিদায়ী পূর্ত কর্মদক্ষ আলী মোহাম্মদ খান, যিনি কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন, ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি কংগ্রেসের সদস্য হয়েও তৃণমূলে যোগ দিয়েছিলাম বলেই আমাকে পূর্ত কর্মদক্ষ রাখা হয়েছিল। বড়োয়া পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ও বিজেপি একসাথে ভোট চালালেও তাদের বিরুদ্ধে দল কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু আমাদের স্থায়ী কমিটিগুলি ভেঙে দেওয়া হলো। আমরা বিধায়ক ঘনিষ্ঠ বলেই আমাদের সরানো হয়েছে বলে মনে করছি। আগামী বিধানসভায় এর প্রভাব পড়বে গ্যারেন্টি। এটা দলের পক্ষে হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ালো। অন্যদিকে অনাস্থা প্রস্তাবে হাজির সদস্য আবুল হাসনাত, মনিরুল ইসলাম প্রমুখ জানান, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের সময় দলের মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি। তাদের মতে ১ বছর ১০ মাস ১৭ দিন পরে এতদিনে সঠিক কাজ হলো। এ বিষয়ে তৃণমূলের ভরতপুর ১ নম্বর ব্লক সভাপতি নজরুল ইসলাম অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের দলে কিছু বেনজল ঢুকে দলের বদনাম করছিল, তাদের সরাতে এটা করা হয়েছে। এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। এই অনাস্থা পর্ব ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির ভবিষ্যৎ এবং তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। আপনারা জানেন যে আমাদের ভরতপুর যে পঞ্চায়েত সমিতি এতদিন চলছিল, সেখানে কংগ্রেসের ৩ জন কর্মদক্ষ ছিল। তো যা হোক, কোনো কারণে সেই বোর্ডটা 2023-এর পরে একটা অনৈতিকভাবে একটা বোর্ড গঠন হয়েছিল। তো সেই সময় তৎকালীন যিনি আমাদের জেলা সভাপতি ছিলেন সায়নী সিংহ রায় মহাশয়া এবং আমাদের জেলার চেয়ারম্যান ছিলেন তখন অপূর্ব সরকার, তিনারা ঘোষণা করেছিলেন যে এই বোর্ডের বৈধতা আমরা দিই না, এবং তখন থেকে বোর্ডটা কিন্তু একটা অনৈতিকভাবে কংগ্রেসকে নিয়ে একটা চলছিল। এবং যিনি বর্তমানে বিধায়ক আছেন তিনিও কিন্তু তখন বলেছিলেন যে বোর্ড অনৈতিক একটা বোর্ড। তো যাই হোক, সেই পরবর্তীতে আমাদের যারা তৃণমূলের মেম্বার, 23-এর 17টা মেম্বার আমাদের তৃণমূলের, তো সেই তৃণমূলের মেম্বারের যাতে বোর্ডটা হয় সেই জন্য আমাদের নির্দেশে, দলীয় নির্দেশে সেই বোর্ডটাকে আজ ভেঙে দেওয়া হলো। 9 জন কর্মদক্ষ যারা ছিলেন টোটালটাই আমরা ভেঙে দিলাম। এবং পরবর্তী পর্যায়ে যারা আমাদের দলের সঙ্গে যারা তৃণমূলটা করে তারাই যাতে দলের হয়ে আসে বা বোর্ডে থাকতে পারে এবং কর্মদক্ষ হতে পারে, সেই জন্য কিন্তু আজকে আমরা এই বোর্ডটাকে ভেঙে আগামী দিন আমাদের দলের নির্দেশেই পরবর্তী বোর্ড আমরা গঠন করব। এখন যাদেরকে কংগ্রেস বলে পরিচিত করছেন তারা তো বর্তমানে জেলা সভাপতির হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেছিল, তাহলে তারা কি তৃণমূল হতে পারেনি? না, বলি যারা ধরুন যোগদান করেছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করলাম যোগদান করার পরেও কংগ্রেসটা যাতে শক্তিশালী হয় সেই কাজটাই তারা কিন্তু করে যাচ্ছিল। এবং একই ফ্যামিলিতে ধরুন জেলা পরিষদেরও মেম্বার কংগ্রেসের একজন আছে, এবং সেই নিয়ে ধরেন একটা বিতর্ক দীর্ঘদিন চলছিল। দলীয়ভাবে আমাদেরকে একটা চাপের মুখে পড়তে হচ্ছে। এবং কংগ্রেস সেজে, মানে তৃণমূল সেজে কংগ্রেসের যাতে সুবিধা হয়, 2026-এর যে আমাদের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের কংগ্রেস যাতে বেনিফিট না পায়, আমরা সেই জন্য কিন্তু দলীয়ভাবে পদক্ষেপটা নিয়েছি।
সকলকে নিয়ে আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির মেম্বার তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি। এই ভোট গঠন নিয়ে কার্যত দলকে হুঁশিয়ারি দিয়েছিলেন এখানকার বিধায়ক হুমায়ুন কবির যে নতুন দল গঠন যদি এই ভোট গঠন হয়, কি বলবেন এই প্রসঙ্গটাই? এখন একটা কথা বলি, আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পেছনে রেখেই কিন্তু আমরা সকলে ভোটে লড়াই করি। আজ তৃণমূলের যে লোগোটা আছে সেটা সরিয়ে দেওয়ার পরে সে কে কত বড় নেতা তখন আগামী দিন নতুন দল করে দেখাবে, সেটা আমরা দেখে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত যদি মাথার উপরে না থাকে, তার লোগোটা যদি পেছনে না থাকে, সে যত বড় নেতাই হোক সে লড়াই করে দেখিয়ে দেবে আগামী দিন। আমরা তার জন্য প্রস্তুত থাকবো, কোনো অসুবিধা নেই। আজকে আপনারা দেখছেন এখানে 8টা প্রধান, 8টা অঞ্চল সভাপতি, এখানে টোটালি ধরুন পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, সবাই আমরা এককাট্টাভাবে এই তৃণমূল দলটাকে যাতে ভরতপুর ব্লকে আগামী দিন প্রতিষ্ঠাতা লাভ করাইতে পারি এবং 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে যাতে লড়াই করতে পারি, তার জন্য কিন্তু আমাদের এই প্রয়াস আপনারা দেখছেন। কারণ কিছু বেনো লোক আমাদের দলে ঢুকেছিল, আমরা কিন্তু তার সংশোধন করছি এবং সেগুলোকে আমরা দল থেকে আগামী দিন ছেটে দিলাম। আগামী দিনও 2-1টা থালি ছেটে দেবো। এখানকার যিনি বিধায়ক তিনি বলছেন, তৃণমূলের যিনি বিধায়ক তিনি বলছেন এই যে কর্মাধ্যক্ষদের সরানো হলো তার গ্রুপের লোক বলে তাদেরকে সরানো হলো। কারও গ্রুপের কেউ নাই। এখন যদি আমি বলি সব আমার গ্রুপ, তা না, সব তৃণমূলের লোক। তৃণমূলের লোকই পাস করে এসছে এবং তৃণমূলের তারা লোক, কেউ অপূর্ব সরকারের লোক নয়। যদি সে বলে সে মিথ্যা কথা। আপনারা দেখলেন বীরভূমে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই বললেন যে আমি অমকের লোক, আমি তমকের লোক, এসব আমি মান্যতা দিই না। দলের কে লোক, আমাকে কেউ ভালো না বাসতে পারে, সে দলটাকে যদি ভালোবাসে সে আমার সঙ্গে থাকবে। সে দলের যদি ভোট করে, দলকে যদি এগিয়ে নিয়ে যায়, আমার সেখানে কোনো বক্তব্য নাই। সে ডেভিড সরকারকে পছন্দ না করতে পারে, আমাকেও পছন্দ না করতে পারে, কিন্তু তৃণমূল দলটাকে পছন্দ করতে হবে। সেটা যে না করবি, সেই ক্ষতি যে করবে, আমরা কিন্তু তাকে দলে রাখবি। আজকে একজন কংগ্রেসের সদস্য উপস্থিত ছিলেন, আপনাদের কি সমর্থন করেছেন? একজন কংগ্রেস সদস্য এখানে এসেছিলেন এবং ভিতরে আমাদের যে বোর্ড হলো আর কি, সেখানে ধরুন 37-এর মধ্যে একজন মারা গেছে, সঞ্জয় সার্কেল মহাশয়, এবং তাহলে থাকে 36 জন। 36-এর মধ্যে এমপি সাহেব আমাদের ইউসুফ পাঠান, তিনি তো আসতে পারেননি, 2 বিধায়ক আসেননি, ঠিক আছে। তা বাকি 28 মানে ভোট হলো। সেখানে কংগ্রেসের যিনি ছিলেন সম্ভবত তিনি হয়তো আমাদের দিকে সমর্থন করেছেন, শুনছি, আমি সঠিকভাবে এখনও জানি, তাই তো। আজকে গত 17 তারিখ মানে মাননীয় এসডি স্যার আমাকে যিনি এই পঞ্চায়েত সমিতির প্রেসক্রাইব অথরিটি, উনি একটা ফর্ম 1B-তে আমাকে নিয়োগ করেছিল প্রিসাইডিং অফিসার হিসাবে, যেটা পঞ্চায়েত সমিতির মেম্বার রিমুভাল নিয়ে একটা নো কনফিডেন্স মোশন নিয়ে আজকে একটা মিটিং ছিল। তো আজকে মিটিংয়ে টোটাল 28 জন উপস্থিত ছিলেন। তো সবাই নো কনফিডেন্সের পক্ষে ছিলেন, বিপক্ষে কেউ ছিল না। সুতরাং ভোটাভুটির জায়গা ছিল না, হয়নি আর, এটাই মূলত ছিল। আর নো কনফিডেন্স মোশনটা পাস হয়ে গেল। কতজন সদস্যের মধ্যে কতজন উপস্থিত ছিল? টোটাল সদস্য আমাদের এখানে টোটাল 37 জন, 37, কিন্তু আমাদের সহকারী সাহেব মারা গিয়েছেন রিসেন্টলি। তো টোটাল 36 ইনক্লুডিং এক্স অফিসার মেম্বার্স, তারপরে অনারেবল এমএলএ এমপি নিয়ে, ঠিক আছে। তারপর তো আজকে এখানে উপস্থিত ছিলেন টোটাল 28 জন। 28 জনই এই নো কনফিডেন্স মোশনের পক্ষে ছিলেন। আজকে ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি অনাস্থার প্রস্তাব ডাকা হয়েছিল কর্মদক্ষদের, সেটা আজকে পাস হলো। 28 জন উপস্থিত হয়েছিল, সকলেই সর্বসম্মতিক্রমে এর পক্ষে রায় দিলেন। কতজন সদস্য ছিল তার মধ্যে? টোটাল সদস্য হচ্ছে আমাদের এখানে 37, তার মধ্যে 2-1 জন নেই, মারা গেছেন। বাকি তারপরে এমপি সাহেব নেই, বা আরও পঞ্চায়েত সমিতি বা কয়েকজন উপস্থিত হননি, 6 জন ছাড়া বাকি সকলেই উপস্থিত। একজন কংগ্রেস 28 জনের মধ্যে কতজন আপনাদের পক্ষে ভোট দেন? সকলেই দিয়েছেন এখানে যারা উপস্থিত হয়েছেন, 28 জন। একজন তো কংগ্রেসের, উনিও সমর্থন করেছেন দেখলাম। এতে আপনারা খুশি? খুশির কি আছে, এখন তো বোর্ডে যে যাকেই ভালোবাসে সমর্থন করেছে এই পর্যন্ত অবস্থায়। 37 জনের পর একজন মারা গিয়েছেন, 38 জনের পর একজন মারা গিয়েছেন, 37 জন, এখন 36 জন সদস্য। 36 জন সদস্য। কি নাম? আমার নাম বাবুর আলী শেখ। আপনার ডেজিনেশন? সদস্য মুর্শিদাবাদ জেলা পরিষদ। 1 বছর 10 মাস 17 দিন আগে একটা অবৈধ পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন হয়েছিল, যে বোর্ডটা দল স্বীকৃতি দেয়নি। সেই পঞ্চায়েত সমিতি আজকে ডিজলভ হলো, স্থায়ী সমিতিটা ডিজলভ হলো। আজ অবৈধ কীভাবে বলছেন? অবৈধ পার্টির যে গাইডলাইন ছিল, এক শ্রেণীর নেতা সেই দিন ঘরের ভিতরে দল কি তার প্রশ্ন করেছিল, সেই দল কি প্রশ্নের আজকে তারা এখানে এসে
তাদের বুদ্ধি হয়েছে, সুবুদ্ধি হয়েছে, তাদের ভালো চেতনা এসে দলকে তারা বুঝেছে, তাই তারা এসে আজকে আমাদের সাথে সমর্থন করে দলের পঞ্চায়েত সমিতি হচ্ছে। এখানে দল বড়, ব্যক্তির কোনো দাম নাই, সেটা তারা বলে। তৃণমূল, তারাও তৃণমূল ছিল, তখন ভেবেছিল অন্য কিছু, কাউকে জব্দ করবো, কাউকে কিছু করব, এইভাবে করেছে। না না, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, তারা নিজেদের ব্যক্তিত্ব স্বার্থের জন্য ভালো ভালো পদ নেবো এইভাবে কংগ্রেসের সাথে বসে এটা করেছিল। সেই জন্য সেদিন আমরা লড়াই করেছি, আমরা 17টা ভোট পেয়েছিলাম, ওরা 18টা ভোট পেয়েছিল, এবং আমরা সেদিন এখান থেকে পরাস্ত হয়েছি। পার্টির এক শ্রেণীর গদ্দার, যারা পার্টির ভালো ভালো জায়গায় ছিল, তারা সেদিন জেলা সভাপতি বর্তমানে যিনি, তিনি তখন চেয়ারম্যান ছিলেন, তার কথাকে অমান্য করেও বর্তমান যিনি ব্লক সভাপতি নজরুলের কথাও অমান্য করে সেদিন কিন্তু তারা এই নোংরা কাজটা করেছিলেন। আজকে সেই নোংরা কাজের ইতি টানা হলো। ভোটাভুটিতে কি ফলাফল হলো? ভোটাভুটি সব তৃণমূল, 28, এখানে কোনো দল নাই। 28, সেখানে তৃণমূলের কোনো গ্রুপ নাই, দল নাই। কংগ্রেসের একজন সদস্য ছিল, থাকতে পারে, কেউ এসে সমর্থন করতে পারে না, সেটা ও সে এসে তার ব্যক্তিগত মত, বলতে পারে। না না, তৃণমূলের কোনো বিরুদ্ধ নয়, এটা একটা মানে অবৈধ বোর্ড হয়েছিল, যে বোর্ডটা নিয়ন্ত্রণবিহীনভাবে পার্টির বাইরে চলছিল। এটা পার্টি যদি করেছে সঠিক কাজ করেছে, ও সেটা ওনাকে প্রশ্ন করুন গা, কে জয়েন করেছে। তৃণমূল সাজলে তৃণমূল হয় না, তৃণমূলের কিছু গাইডলাইন আছে। তৃণমূল সাজলে তৃণমূল হয় না, তৃণমূলের কিছু গাইডলাইন আছে, কিছু পার্টির আছে, গাইডলাইন আছে, কিছু পার্টির আছে, সেগুলো মেনে মেনটেন করলে তবেই সে অরিজিনাল তৃণমূল হবে। ওদের মঞ্চে থাকলে তো হবে না, পার্টির ভোট করতে হবে তো। কে মঞ্চে থাকলো, কে যদি খাদ্য কর্মদক্ষ, তিনি তো তৃণমূলের প্রতীকে জয়ী, সেটা বলতে পারবো না। কে পড়েছে কে পড়েনি এগুলো তো নিয়ে তো কোনো কথা হয় না, এটা দল ঠিক করবে, ওটা ওর সম্বন্ধে কোনো ডিসিশন এখন হয়। এটা দল কাকে করবে, কাকে রাখবে, না সেটা দল ঠিক করবে, এটাই ব্যাপার বলতে পারবো না। এখন টোটালটাই ডিসঅর্ডার হয়েছে, ব্লক সভাপতি আছে, জেলা সভাপতি আছে, আরও দলের উদ্যোগ করতেছে। না, সেটা অনুগামী বলে কোনো কিছু নাই। আমরা এখানে তৃণমূল, এখানে আমার নাম মনিরুল ইসলাম, আমি পিএস মেম্বার। দেখুন, তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অবস্থা, এটা ঠিক কথা নয়। আমি একটা কথা বলি, আজ থেকে ঠিক 1 বছর 10 মাস 7 দিন আগে যখন স্থায়ী সমিতি গঠন হয়, তখনকার আর আজকেকার মধ্যে যে ডিফারেন্স, সেটা হলো আজকে যে অনাস্থা প্রস্তাবে যতগুলোই সদস্য উপস্থিত ছিলেন বা ছিল, তাদের মধ্যে অনেকেই সেদিন দলের বিরুদ্ধে, অর্থাৎ দল বিরোধী কাজ করেছিলেন। তখনকার সময় অপূর্ব সরকার মহাশয় আমাদের সাংগঠনিক জেলা চেয়ারম্যান ছিলেন, তিনার প্যাডে একটা প্যানেল লিস্ট তৈরি হয়েছিল, এবং আমাদের এমএলএ সাহেব হুমায়ুন কবির সাহেব, তার একটা প্যাডে প্যানেল লিস্ট তৈরি হয়েছিল, এবং ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জিন সাহেব, তার প্যাডে প্যানেল লিস্ট তৈরি হয়েছিল। তিনটেই ছিল একই, কোনো বৈসাদৃশ্য ছিল না, তিনটে একই লিস্ট, তিনটে প্যাডে। সেইটাকে প্রাধান্য দেয়নি, দলের বিরুদ্ধে গিয়ে একটা স্থায়ী সমিতি গঠন হয়েছিল তখনকার টাইমে। আজকে ভালো লাগছে, তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, দলের পক্ষে এসে অনাস্থা প্রস্তাবে দলের নির্দেশ মোতাবেক তারা সাপোর্ট করেছে, এবং দল যে কথা বলেছে সে কথার উপযুক্ত তারা সিদ্ধান্ত নিয়েছে। আজ ভালো লাগলো। তখন টোটালটাই দলের বিরুদ্ধে গেছিল। আমি চাইব এদের শুভবুদ্ধি উদয় যেহেতু হয়েছে, আগামী দিনে যেন এই ধরনের শুভবুদ্ধি উদয়টা বজায় থাকে, এই আশাটা রাখবো। তখনকার টাইমে সকল দলটাকেই তুচ্ছভাবে, তাচ্ছিল্যভাবে তারা করেছিল, সেটা আপনাদের নিউজ চ্যানেলেও দেখানো হয়েছিল দল বিরোধী কাজ হিসাবে। এবং আজকে আমি সঠিক লাগছে যে আমাদের বর্তমান জেলা সভাপতি, তখনকার জেলা চেয়ারম্যান অপূর্ব সরকার মহাশয় কিন্তু বলে গেছিলেন আমাদের থানা সংলগ্ন মাঠে একটা দলীয় প্রোগ্রামে, যে পঞ্চায়েত সমিতিকে মান্যতা দিই না। আজকে থেকে দলের স্বীকৃতি, আমরাও ভাবলাম আমাদের দলের পঞ্চায়েত সমিতি। ধন্যবাদ জানাবো আমাদের জেলা সভাপতি, ব্লক সভাপতি, প্রত্যেককে। কিন্তু পরে তো অনেক সভাতে জেলা সভাপতির সঙ্গে এই যাদের বিরুদ্ধে স্থায়ী সমিতি অনাস্থা আসলো, তাদেরকে তো বহুবার দেখা গেছে। শুনুন, দল সিদ্ধির জন্য এটা হচ্ছে না, কোনো ব্যক্তিকে নিষেধ নয়, দলে যে কেউ আসতে পারে, যে কেউ একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসতে পারে, হয়তো তারা সেই সিস্টেমের মধ্যে দিয়ে এসেছিল। তখন যারা যাদেরকে নিয়ে দল এই বোর্ড গঠন করেছিল, তারা কি দলের মধ্যে ছিল না?
এটা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে। আজকে যেটা নির্দেশ, দলের নির্দেশ মোতাবেক কাজ, এইটাই আমি বলবো। সেদিন দলের নির্দেশটাকে অবমাননা ছিল, আজকে দলের নির্দেশটাকে মান্যতা ছিল, এইটাই খাড়া করেছিল এক শ্রেণীর। আজকে যারাই উপস্থিত আছে তাদের বেশ কিছু সদস্য অবমাননা করেছিল। অবশ্যই তৃণমূল, আমি তো বলেই দিলাম প্রথমে, অবশ্যই অবমাননা সদস্য আজকেও ছিল, তাদের শুভবুদ্ধি উদয় হয়েছে। আমি আগেই তো আপনাদের বললাম, দলকে আজকে মান্যতা দিয়েছে, তাদেরকে স্পেশাল থ্যাংক ইউ। দেখুন, আমি যতদূর জানি সেটা হচ্ছে যে দলীয়ভাবে এটা করা হয়েছে, আমাদের জেলা সভাপতি প্লাস ব্লক সভাপতি এটাকে করিয়েছেন। তো কংগ্রেসের সদস্য যিনি ছিলেন তিনি যোগ দিয়েছিলেন, আপনাদের মুখ থেকে জানতে পারলাম। আমরা এই স্থায়ী সমিতির এই ভোটাভুটির মধ্যে আমরা যাইনি, যেহেতু দলীয় সিদ্ধান্ত, দল যেটাকে ঠিক করেছে সেটাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা সেখানে অংশগ্রহণ করিনি। দলের যারা আছে তারাকেই সমর্থন করে এটা কিন্তু হয়েছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আপনারা নাকি কংগ্রেসে ভোটে জিতেছিলেন এবং এখনো আপনারা এখানে কংগ্রেসকে শক্তিশালী করতে আপনারা কংগ্রেসেই হয়ে কাজ করছেন, সেই কারণে আপনাদেরকে সরানো হয়েছে। দেখুন, এটা সম্পূর্ণ বাঁধানো এবং মিথ্যা কথা। প্রথম শুরু থেকেই হচ্ছে যে এই স্থায়ী সমিতিটা গঠন যখন হয়েছিল তখন কিন্তু কংগ্রেসি এবং তৃণমূল সব এক জায়গায় হয়ে, প্লাস নির্দলও ছিল, নির্দল এক জায়গায় হয়ে কিন্তু স্থায়ী সমিতিটা গঠন হয়েছিল। পরবর্তীতে যে কংগ্রেস আমরা ছিলাম তারা কিন্তু আমরা জেলা সভাপতির হাত দিয়ে কিন্তু আমরা তৃণমূলে জয়েন করে তৃণমূলের হয়ে আজকে আমরা এই পুরো বোর্ডটাই চালাচ্ছিলাম। এখন ঘটনাক্রমে সেই সময়ে যে সমস্ত ব্লক সভাপতি অনুগামী যে সমস্ত পঞ্চায়েত সমিতির জেতা মেম্বার যারা আর কি এই স্থায়ী সমিতি মানে স্থান পায়নি, তারা সেই শুরু থেকেই কিন্তু একটা চক্রান্ত মানে চালিয়ে আসছিল, যাতে কিনা আমাদের এই যে কংগ্রেসিরা যারা যুক্ত হয়েছি, আমরা তৃণমূল করছি, তাদেরকে বাদ দেওয়ার জন্য, প্লাস এই স্থায়ী সমিতিটাকে ভাঙার জন্য। তো সেই চক্রান্ত ধরুন 2 বছর ধরে তারা সুযোগ পায়নি এবং 2 বছর পরে তারা এখন সেটাকে ব্লক সভাপতি জেলা সভাপতিদেরকে নিয়ে এখন দলীয়ভাবে সেটা করার সিদ্ধান্ত নিয়ে আজকের এই যে জিনিসটা করিয়েছে, স্থায়ী সমিতি ভাঙনটা করিয়েছে। ব্লক সভাপতির লোকজন ছিল না বলেই কি ভেঙে দিল? এক্স্যাক্টলি, এটা হচ্ছে খুব বাস্তব কথা যে আপনারা দেখবেন, আমরা যারা এখানে স্থায়ী সমিতি আমরা ছিলাম, তারা যারা ছিলাম, আমরা বিগত দিনের যে সঞ্জয় সার্কেল যিনি মারা গেছেন আমাদের সহসভাপতি ছিলেন, তিনি ছিলেন একটা পার্টির ব্লক সভাপতি ছিলেন। তো তিনার অনুগামী প্লাস কংগ্রেসের যারা ছিলেন তারা মিলেই কিন্তু এই স্থায়ী সমিতি গঠন হয়েছিল। তো সেই সময় ঘটনাচক্রে যিনি ব্লক সভাপতি ছিলেন, তিনার যারা অনুগামী ছিল তারা কিন্তু এই জায়গা পায়নি, তাদের জায়গাটাকে পুড়িয়ে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। তাছাড়া আপনি বলুন, ভরতপুর ব্লকে যদি আপনি খোঁজখবর নিয়ে দেখুন, উন্নয়নের কোন কাজে আমরা ব্যাঘাত ঘটিয়েছি, কত টাকা ওই ভরতপুর ব্লকে এসছে, যে টাকাগুলো খরচ হয়নি, বা সাধারণ মানুষের পাশে আমরা ছিলাম না, কোন সাধারণ মানুষ আপনাদেরকে দিয়ে কোনো কমপ্লেন করেছে, যেগুলো কি হচ্ছে যে আমাদের স্থায়ী সমিতি বলেন বা পঞ্চায়েত সমিতি কাজ করেনি এলাকায়। আপনারা দেখে থাকবেন, কাজের ব্যাপারগুলো দেখে থাকবেন, ভরতপুর ব্লক চত্বর আগে যেগুলো ছিল সেগুলো ঢুকতে পারা যেত না। এখন সেখানে ধরুন ব্লক চত্বরটাকে দেখলে ঝা চকচকে, সেখানে লাইট ফাইট সবই হয়েছে, এলাকাতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ড্রেন, রাস্তা, সমস্ত কিছু লাইট ফাইট সবই হয়েছে। তো এই 2 বছরে যতদূর সম্ভব আমরা কিন্তু কাজ করে গেছি। আমরা ইউনিয়নটাকেও প্রাধান্য দিইনি। সাধারণ ছেলেরা যারা আছে আর কি, যারা আর কি কন্ট্রাক্টারি কাজ করে খায়, সেই সমস্ত ছেলেরা যাতে কন্ট্রাক্টারি করে খেতে পারে তার জন্য কিন্তু আমরা ব্লকে ঢুকে ইউনিয়নটাকেও প্রাধান্য দিইনি। এখন সেই সমস্ত কারণবশত একটা ঈর্ষা তাদের মধ্যে থেকেই ছিল, তারা সেই উদ্দেশ্যটাকে সফল করার জন্য আর সেই যারা পড়েছিল তাদেরকে এখানে ঢোকানোর জন্যই কিন্তু আজকের যে স্থায়ী সমিতির ভাঙন তৃণমূল হয়ে ভাঙন করছে। এটা আমি আপনাদের মাধ্যমে আমি ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তৃণমূলের হয়ে আজকে যদি এই ভোট ভাঙে, এটা এর থেকে হাস্যকর ব্যাপার আর কিছু হতে পারে না। আগামী দিনে লোকসভা ইলেকশন, বিধানসভা ইলেকশন আছে, এই যে ঘটনা যদি ঘটে, এরকম ঘটনা দেখুন বড়ুয়াতে যদি আপনারা দেখুন, বড়ুয়ার যে পঞ্চায়েত সমিতি আছে সেখানে বিজেপি সহ কিন্তু সেখানে একটা পঞ্চায়েত সমিতি চলছে। ভরতপুর বিধানসভায় এমন কি ঘটনা ঘটলো যে ঘটনা আপনারাও জানতে পারলেন না, সাধারণ মানুষ জানতে পারলো না, নেতা নেত্রীরা তারা নিজেদের মধ্যে জানতে পেরে তারা ভরতপুর বিধানসভাটা এই যে ভরতপুরের যে আমাদের স্থায়ী সমিতি সেটাকে ভাঙতে শুরু করলেন। বিভিন্ন জায়গায় তো চলছে এইভাবেই আর কি, বিভিন্ন রকম তাদেরকে দলে নিয়ে দল বাড়িয়ে বিভিন্ন জায়গায় তো এরকম স্থায়ী সমিতি চলছে। তো সেইগুলো না ভেঙে ভরতপুরের উপরে এরকম টার্গেট এবং এগুলো উদ্দেশ্য প্রণোদিত করা, এটা কিন্তু
আপনারাই দেখুন, বিচার করুন। ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের একটা দ্বন্দ্ব থাকার কারণেও কি হতে পারে বলে মনে হয়? এটা তো প্রথম এবং প্রাথমিক কারণ এটাই, যেটা কিনা আজকে রাজ্য পর্যন্ত সবাই জানে, সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই সেটা জানেন। এবং এই নিয়ে ধরুন তুমুল একটা বিতর্ক কিন্তু ব্লক সভাপতি বলুন বা এমএলএর সঙ্গে সেটা কিন্তু চলছেই। সেটা সংবাদ মাধ্যমে বলুন, চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সাধারণ মানুষও দেখতে পাচ্ছে। তো সেটা তো একটা মুখ্য কারণ। এবং আমরা আমরা দল কিন্তু তৃণমূলই করি, কিন্তু আমাদের উপর তকমা হচ্ছে যে আমরা নাকি এমএলএর লোক বা আমরা নাকি কংগ্রেস করি। এই সমস্ত একটা বাজে রকমের কথাবার্তা ছড়িয়ে আমাদেরকে যাতে এখান থেকে সরানো যায় সেই রকম পরিকল্পনা করি, কিন্তু এটা করা হয়েছে। এই যে আজকে ভোট গঠন হলো, যে ফল ভোট বাক্সে কতটা পড়তে পারে বলে মনে করছেন? দেখুন, এটা তো আমাদের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তাদের তো বোঝা উচিত। আজকে যারাই বাদ চলে যাবে এই জায়গা থেকে, আমরা তৃণমূল করবো ঠিকই আছে, কিন্তু কি হবে এর রিপারকেশন, তো এর যে ফলশ্রুতি এটা তো ভোট বাক্সের উপর পড়বেই। তৃণমূলের হয়ে যদি এরকম বিরোধিতা করে থাকে তো তার তো ফলশ্রুতিতে সেখানে রেজাল্ট খারাপ হওয়ার কথা। তো তাদেরকে এই জিনিসটা একটু ভাবনা চিন্তা করা উচিত ছিল যে আগামীতে বিধানসভা ইলেকশন আছে, সেই বিধানসভায় আমার যদি তৃণমূলকেই বাদ দিয়ে দিই, দলটা পরিসরে যদি ছোট করে দিই, তাহলে সেখানে ভোট বাক্সের উপর তো একটা ইফেক্ট পড়বেই। আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল। পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল। কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড়। এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং, শুটিং, শাড়ি, জিন্স প্যান্ট, চুড়িদার পিস, টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। যোগাযোগ নম্বর 6291642488 এবং 7427913100। তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল, অপারেটর খায়রুল ইসলাম, ভরতপুর অঞ্চলপালা, এলাহাবাদ ব্যাংকের পাশে, মুর্শিদাবাদ।